আকাশে ঈদের চাঁদ, ঈদের আগে চাঁদনি রাত, ঈদ হলো খুশির দিন, দাওয়াত দিলাম ঈদের দিন, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL টিমেক্স। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন আমার খুব পছন্দের দুজন মানুষ। একজনের কথা না বললেই নয়, তিনি যখনই আসলে আমি তার সাথে দেখা করি আমরা অনেক কথা বলি, অনেক আড্ডা দিই, অনেক হাসাহাসি করি এবং উনি এত সুন্দরভাবে সব কিছুকে উপস্থাপন করতে পারে যেন মনে হয় আরেকটু দেখি মুগ্ধ হয়ে যায়। আর অন্যজন হচ্ছে তারই বউ, মানে বউ বলছে এই কারণে কারণ কিছুদিন আগে কিন্তু তারা জামাই বউ হয়েছিল। আমাদের সাথে আজ রয়েছেন বর্তমান সময়ে সবার মুখে মুখে যার নাম থেকে জায়েদ খান এবং তার সাথে রয়েছে তার বউ বলছে এই জন্য আবার যে তার অ্যাক্ট্রেস, কো অ্যাক্ট্রেস ফাল্গুনী রহমান জলি। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধুপূর্ণ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। জায়েদ ভাই কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সবসময় ভালো থাকেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের এই দিনে আপনারা দুজনই ম্যাচিং পরেছেন, কি প্ল্যান ছিল? এইবারে তো নায়ক নায়িকা তো প্ল্যান থাকবে। হ্যাঁ, প্ল্যান তো থাকতে পারে। এই যে যদি এই যে বইয়ের প্রসঙ্গটা বারবার আসছে, এত সুন্দরভাবে আসলে একটি বিজ্ঞাপনে আমরা আপনাদের জুটিটা দেখেছি, তারপর যেন খানিকটা সময় সোশ্যাল মিডিয়াতে মনে হয়েছিল এই জায়েদ ভাই গেল বিয়ে করলো। সো এরকম কি সামনে এরকম নিউজ, সত্যি নিউজ কখনো আমাদের দিবেন নাকি? তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, মানে কি করব না এগুলো তো হুটহাট করে হয়। প্ল্যান করে আমার লাইফে কোনো কিছুই হয় না। লাইফ হচ্ছে আমি এনজয় করতে পছন্দ করি। এনজয় বলতে কোন সেন্সে, মানে যেটা মনে হবে এটা করবো, এটা মনে হবে এটা রিয়েল এবং অনেস্টি আছে এটার মধ্যে, সেটা আমি করি। মানে আমার মন যেটা সায় না দেয় জোর করে সেটা মগজ দিয়ে করি না। তো ধরো বাস্তবে এই ঘটনা ঘটবে কি ঘটবে না এটা আদৌ আসলে আমি জানি না। তো ঘটলে ততদিনে ঘটতো, তো যখন ঘটে না সামনেও ঘটবে কি না, কারণ আমি তো চিন্তা করে পা ফেলি। মানে বিষয়টা হচ্ছে গিয়ে গ্রাফ থাকতে হয় লাইফে, গ্রাফ না থাকলে সব কিছু না লেজে গোবরে হয়ে যায়। আমরা অপেক্ষা করছি কবে আমাদের স্বপ্নের ভাবিকে পাবো যে আপনার গ্রাফকে পুরো এঁকে বেঁকিয়ে দিবে। খুব তাড়াতাড়ি দরকার সবার কাছে। আমি এত বউ শুনতে রিয়েল বউটা আমার দেখা উচিত। তখন আবার ঝগড়াও বেঁধে যেতে পারে, এই তোমাকে কেন বউ বলে, তখন ওই যে দেখাই দিব বিয়ে। আচ্ছা, আপুর কাছ থেকে জানতে চাই ঈদে কি করা হলো? ঈদে কিছুই করা হয়নি। ফ্যামিলি টাইম, আমার ফ্যামিলি টাইম মানে ওয়ার্ক টাইপের কিছু করা হয়নি। ফ্যামিলি টাইম দিতে আমার খুব ভালো লাগে। আমি খুব ঘর কোনো একটা মানুষ থাকে না, যদিও আমি মিডিয়াতে কাজ করি ঠিক আছে, কিন্তু আমার মানে ফ্যামিলি নিয়ে থাকতে, আমার বেবি আছে, আমার পরিবার, আমার মা, সবাইকে নিয়ে এই তো শ্যামাই, সবাই মিলে একসাথে আত্মীয় স্বজন সবাই আসলো, সবাইকে শ্যামাই টামাই খাওয়ালাম, আমরা গেলাম। আপনি খুব ঘরোয়া একটা মানুষ, কারণ যে সময় আপনি আপনার ক্যারিয়ারে তুঙ্গে ছিলেন সেই সময় আপনি সবকিছু ছেড়ে একদম পরিবারকে সময় দিয়েছেন, নিজেকে সময় দিয়েছেন, বাচ্চার প্রতি সময় দিয়েছেন, এটা সবাই পারে না। হ্যাঁ, যখন আমি 5 মান্থ লাইক প্রেগনেন্ট যখন, তখনও আমি শুটিং করেছি। বাট যখন আমার বেবিকে আমি দেখতে পেয়েছি তারপর থেকে আজকে 4 ইয়ার্স আমাকে ক্যামেরার সামনে এই ফার্স্ট জায়েদ খানের হাত ধরে আমার রামাদাতে, মানে এটা নিয়ে আমার কামব্যাক করা। জায়েদ ভাইয়ের কাছে জানতে চাই, ঈদের সময় তো আপনার অনেক ব্যস্ততা, কারণ সোনার চর সবার মুখে মুখে এবং মুক্তির আগে যেভাবে আপনার পোস্টারটা রিক্রিয়েট করা শুরু করেছিল মানুষ, সো ঈদের দিনের ব্যস্ততা কেমন ছিল? ঈদের দিন তো হলে একটু গেলাম, হলের খবর নিলাম। আর নর্মালি আমি পিরোজপুর ঈদ করতাম বাবা মা যখন জীবিত ছিল। তো বাবা মা যেহেতু নাই, এখন ঢাকায় ভাই বোনদের সাথে ঈদ করেছি, সবাই এক জায়গায় এক হয়েছি। ইচ্ছে ছিল খুবই বাবা মার কবরের কাছে যাওয়া, ঈদের দিন পারলাম না, এটা খুব মিস করেছি। ঢাকা তো খালি হয়ে যায় ঈদে, তো সবাই মফস্বলে তো বেশি মানুষ ঢাকায় যারা থাকে, তো সবাই চলে গিয়েছে যার নারীর টানে বাড়িতে। আমি ধরো এই ফ্যামিলি যারা থাকে, ফ্যামিলি মানে ভাই বোন, উপরে 2 ভাই বোন, তাদের সাথে কাটালাম, বন্ধুদের সাথে একটু ফোনে কথা বললাম, সিনেমা হলের খবর টবর নিচ্ছি, এভাবে চলে যাচ্ছে। সিনেমা হলের কি অবস্থা, এক্সপ্রেশন কেমন ছিল যখন সবাই দেখছিল? ঈদের 1-2 দিন তো মানুষ ঢাকার বাইরে থাকে, যে ধরেন সিনেমা জমা শুরু হয় ঈদের 2-3 দিন পর থেকে, কারণ সবাই ঈদের কেনাকাটা ঘোরাফেরা করে, আগে যা করেছে এরপরে ঘোরাফেরা করে, ঈদের পরে বিভিন্ন আত্মীয় দাওয়াতের 2-3 দিন পরে আসলে দর্শক হলমুখী হওয়া শুরু করে, বেছে ছবি দেখা শুরু করে। তো হোপসো ইনশাল্লাহ আস্তে আস্তে যে রিপোর্ট যা ভালো পাচ্ছি ইনশাল্লাহ সামনে
সামনে আরো ভালো রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। সো ঈদে যখন বন্ধুদের সাথে ছিলেন বা পরিবারকে সময় দিচ্ছিলেন তখন মানে সালামি কি দিচ্ছিলেন না নিচ্ছিলেন, কোনটা হচ্ছিল এবার? ঈদের ছোটবেলার একটু মজার থাকে, তখন বাড়ির সবার ছোট তো অনেক সালামি পেতাম। বাবা মা এবার তো নাই। পাননি? বড় ভাই বোনরা পেয়ে দিয়েছে, তার থেকে বেশি নিয়ে নিয়েছে। তো তুমি যতটুকু দিলা তার বেশি কেড়ে নিলা। তো তার এখন বড় ভাইয়ের 3 মেয়ে, মেজো ভাইয়ের 2 মেয়ে, আপুর 1 ছেলে 1 মেয়ে, সবাইকে দিতে হয়। আমার সালামিটাও কিন্তু রেখে দিয়েন, সবাইকে ইনশাআল্লাহ। দিয়ে দিয়েন না। আমিও কিন্তু পাই, এখন আমার সালামিও দেওয়া হয়নি। আচ্ছা, মানে আপনার কি অবস্থা, পেয়েছেন এবার সালামি? এবার না, একটা টাকাও সালামি কেউ দেয়নি? ভাইয়াকে এখনই সালাম দেন, করবো অনুষ্ঠান শেষ হয়ে একদম পা ধরে লাগলে সালাম ওই করে যে বললো বলবেন। তো অনুষ্ঠানের শেষে আরে উনি তো বলবে, আপনি সালামটা করেন না। না না করবো। না না, ঈদের পরে, এই ঈদের ঈদের পরে, মানে অনুষ্ঠানের পরে, আমাদের অনুষ্ঠানের শুরু। আচ্ছা, সো সালামটা মানে নেওয়াতে হবে অন ক্যামেরাতে, যেন ভাইয়া পার না পায়। এবং আপনাদের যে মানে বিয়ের যে গল্প, একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটাও শুনবো। তবে তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RIC আল্টিমেক্স। নিচে ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসবো জম্পেশ আড্ডা দিতে, আমাদের সাথেই থাকুন। আর আমার স্বপ্ন নির্মাণে বিশ্বস্ততার সঙ্গে HRRM স্টিল। ছোট মনে বড় স্বপ্ন, সবাই যেন স্কুল পায়, এমন স্বপ্নের স্থাপনা নির্মাণে HRRM স্টিল B500 DWR B420 DWR, বিশ্বস্ততার সঙ্গী HRRM স্টিল। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি গুরু কার্বোনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RIC আল্টিমেক্স। আবারও চলে যাচ্ছি আমাদের আজকের আড্ডায়। সো যেমনটা বলছিলাম, আপনাদের জামাই বউ হওয়ার যে গল্পটা, একটা মজার গল্প নিশ্চয়ই। সো গল্পটা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। তুমি বলো, তুমি বলো। আমার তো ডায়লগ একটাই, ঘরের বউ কিসে আটকায় জানি না, নারীরা কিসে আটকায় জানি না, কিন্তু ঘরের বউ, কিন্তু ঘরের বউ ওরা আমাদের আটকায়। আচ্ছা, মানে বিহাইন্ড দ্য সিনে অনেক মজা করেছেন, দেখছিলাম যে সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছেন আপনারা, অভিমান, রাগ। সো ওই মজাগুলো কেমন ছিল তখন? ভালো ছিল। বিহাইন্ড দ্য সিন, হ্যাঁ, আমাদের সুইমিং পুলে ছিল, শর্ট ছিল। ওটা বিহাইন্ড দ্য সিন কেন, সরাসরি সরাসরি তো বিহাইন্ড ছিল। দ্য সিনে তো আরো মজা হয়েছিল। সো ওই মজাগুলো আমরা আরো অনেকটা টাইম ছিলাম পানিতে। আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের এত শুটিং মজা ব্যাকআপ লাগছিল। হয়ে গেছে, সবাই চলে গেছে, আমরা প্রায় 1 আওয়ারের মতো ছিলাম। ওটা শীতের সময় ছিল না? হালকা শীত ছিল, হালকা অত ছিল, বেশি এত না। না। স্টিল? হ্যাঁ, ও ওয়াও। না, পানিটা গরম ছিল। ওকে, সো এই জন্য একটু মানে উষ্ণ পানিতে একটু ভালো লাগছিল, এটা হচ্ছে মেইন কারণ। ঈদের আগ মুহূর্তে আপনার একটা গান রিলিজ পেয়েছে, খুবই ভাইরাল হয়েছে। সো ওই গানের 2 লাইন একটু আপনি যেখানে বসেছেন ওখানে একটু গেয়ে শোনান, একটু নাচতে নাচতে। এটা একটা TLM ফিল্মসের একটা মুভির প্রমোশনাল গান, এবং এই গানটা ঈদের আগে আমি সারা রাত শুটিং করেছি। মানে দুপুর 2টায় ক্যামেরা ওপেন হয়েছে, আমি রোজা থেকে পুরোটা শুটিং করেছি, এবং ভোর 7:30 8টায় শুটিং শেষ হয়েছে, একটা না। তারপরে শুধু সেহরির জন্য একটু খাওয়ার সময়, তারপর আমি আবার রোজা রেখেছি ওইখানেই সেহরি খেয়ে। রোজাটা ভাঙিনি আমি, যেহেতু একটাও ভাঙিনি, শুধু রোজা ভাঙার চেষ্টা করিনি। আমার এনার্জি লেভেল দেখে তাপস ভাই ছিলেন, গান বাংলার যিনি কর্ণধার, তারপরে মুন্নি ভাবে ছিলেন, তারা সিম্পলি বললো যে কীভাবে হাউ পসিবল যায় এত এনার্জি। আমি বললাম যে এটা মানুষ 90s-এর ফিল পাচ্ছে, মানে 80s-এর ফিল পাচ্ছে, পুরা ডিসকো ডান্সার টাইপের। এবং গানের কোয়ালিটি এমন ছিল, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। অনেক সুন্দর ছিল এবং এখনো পারফরম্যান্স দুর্দান্ত, কেউ বলবে না এত গান আর করাইছে, এখনো পা ব্যথা আর ঘুমের মধ্যেও খালি এই করতে থাকে, মানে এতবার করতে হয়েছে। জীবনে তো সিগারেট খাইনি, আমি বললাম যে এই জন্য ধরাটাও বুঝি না, খালি কেউ কেউ বলছে ভাই এরকম এই নাকি ধরতে হবে, বিড়ি দেখাই এইভাবে ধোয়া দেখাতে হবে। আরে ভাই, ওখানে কিন্তু ডিগবাজিও ছিল। হ্যাঁ, এটা কতবারের টেক? 6টা ডিগবাজি, 6বার রোজা রেখে, বিশ্বাস করো 6টা ডিগবাজি দিয়ে আবার গান ধরতে হয়েছে। বুঝবি না রে মনের যন্ত্রণা। ও মাই গড, আসলে আপনার ডিগবাজি সবসময় অন স্ক্রিনে দেখেছি, সামনাসামনি দেখার খুব শখ। তোমার বাসায় মারবো না, আজকে একটু দেখাবে না এই তুমি মনে করো, তুমি এগুলো মনে করো, তুমি চাও আমি জানি অল্পতেই পঙ্গু টঙ্গু হয়ে যায় মনে হয়। না না, তো এই ড্রেস পরে এখানে যা ডিগবাজি দিলে ইতিহাসে শরীর স্বাস্থ্যের কিছু থাকবে? ড্রেসটা কি? আচ্ছা, এই যে কুমিরের গল্পটা যে বললেন, যে কুমিরের থাকা নদীতে আপনি ঝাঁপ দিয়েছেন, একটা সুন্দর আমরা পোস্টারও দেখেছি, গল্পটা আসলে কি ছিল, কতটা স্ট্রাগল করেছেন? আমি জানি আপনি অনেক স্ট্রাগল করেন। লাইফই তো স্ট্রাগল করছি অনেক,
মনে করো বাস ভাড়া দিব না বলে ঘুমের ভান ধরছিলাম। যখন বাসে চড়ি তখন দেখি যে ওই কন্ট্রাক্টর বাস ভাড়ার জন্য আসতেছে, যেই দেখছি আসতেছে আমি ঘুমের ভান ধরছি। কয় ভাড়া? আমি হ্যাঁ হয়েছে ভাড়া। কন্ট্রাক্টর বলতেছে শালা এখানে তো আসলাম না, ভাড়াটা হইলো কখন? না আমার লম্বা টম্বা দেখো, চিন্তা করে কী অবস্থা, আমার ভাড়াটা বাঁচাবো, দিব না, ওইটা দিয়ে সিনেমা দেখবো আর কি। স্টুডেন্ট লাইফের কতই তো ধরন থাকে না। তো লাইফে এমন অনেক ঘটনা স্ট্রাগল লাইফে গেছে আমার। আমি তো স্ট্রাগল করে বড় হয়েছি, আমি মফস্বলের ছেলে। তো সিনেমাটা আমার পিরোজপুরে শুটিং করেছি। শটটা ছিল এরকম যে আমি একটা মাঝির চরিত্রে, যে আমি ট্রলার থেকে ঝাঁপ দিয়ে আবার উঠে যাব। প্রডিউসার তো আমাকে বলেনি আগে, ডিরেক্টর, তো আমি ঝাঁপ দিয়ে পানি নিয়েছি, উঠে দেখি যে ট্রলার 8 মাইল দূরে চালায় চলে গেছে। বলে জানো তো সাঁতার জানি, দেখি লুঙ্গি পরা, ওই পরে সাঁতরে ওইখানে ক্যামেরা ধরছে, সাঁতরে গেলাম। পরে ট্রলাররা বলে আপনাকে তো বলি নাই, পরশু দিন এখানে একটা কুমির উঠে একটা বাচ্চা বা বাছুর গরুর যে বাচ্চা হয় তাকে নিয়ে চলে গেছে এখান থেকে। এখনো সেদিনও আবার দেখলাম সেখানে একটা নিউজের মধ্যে যে ওই বরিশাল ওই নদীতে কুমির ঘুরে বেড়াচ্ছে। তো দ্যাট ওয়াজ দ্য ট্রু স্টোরি ইন দ্য বিহাইন্ড দ্যাট। এবং আরেকটা হচ্ছে কাদার মধ্যে সত্যপ্রবাহ ছিল, কাদার মধ্যে 3 দিন সকালবেলা টাইম ফেলে রাখছে, মানে কাদার মধ্যে পড়ে থাকবে ছেলেটা, সূর্য উঠতেছে, কাদা, ঠান্ডা আর পাতলা গেঞ্জি পরা, কি যে অবস্থা গেছে না শীতকালে। মানে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে কান লাগিয়ে নিয়েছে না, কান লাগিয়ে এই কান লাগিয়ে সাপ আবার এই গলায় পেঁচায় রাখতে হয়েছে, মনে করো গানের মধ্যে অরিজিনাল। সাভারের বেদপল্লির থেকে সাপ নিয়ে আসছে, সেই সাপগুলো আমার গলা দিয়ে আছে, দেখি সাপ এখান থেকে এসে এই জিব্বা টিব্বা দিয়ে এখানে যাচ্ছে, এরকম আমি এরকমই আছি। স্বাভাবিক বিষয় একটু। তো ভাইয়া সোনার চরণে আসলে যে ধরনের গল্পগুলো বলছেন, এই ঘটনাগুলো নিশ্চয়ই অনেক কষ্টদায়ক ছিল তখন, এমন আরো ঘটনা আছে শুনবো, এবং আপু আপনার কাছ থেকেও আপনার পুরো ঈদ প্ল্যান শুনবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরু কার্বনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL টিমেক্স। নিচে ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসবো, আমাদের সাথেই থাকুন। অনেক কিছুই তো খাচ্ছি, মন ভরছে না। মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি গুরু কার্বনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL টিমেক্স। আবারও চলে যাচ্ছে আমাদের আজকের গল্পে। যেমনটা কথা হচ্ছিল আপু, যে আপনার কাছ থেকে আপনি ঈদের কথা শুনবো। বড়বেলার ঈদ তো আপনার পুরো বাচ্চার সাথেই যাচ্ছে, ছোটবেলার ঈদে তো অনেক মজা করা হতো, তো তখন সালামি পাওয়ার জন্য কি কি করতেন? সালামি পাওয়ার জন্য ছোটবেলায় সব থেকে বেশি আগ্রহ ছিল আব্বুকে কখন অ্যাটাক করবো। হ্যাঁ, মানে গুলি দিয়ে? না, মানে আব্বুরে কখন ধরবো, আব্বু ঘুম থেকে কখন উঠবে, মানে খুব মানে আব্বুর কাছ থেকে সবচেয়ে বেশি সালামি পাওয়া যেত। বাস আমার বাবা আমাকে প্রচণ্ড মায়া করতো, তো রাতের বেলা থেকে শুরু করতাম, বাবা একটু কিন্তু সালামিটা এবার একটু বাড়াই দিও, হ্যাঁ ঠিক আছে। তো আম্মু কখনোই সালামি দেয় না, আম্মু আজ পর্যন্ত কখনোই সালামি দিল না। হ্যাঁ, আম্মু নিয়ে যায়। তখন ছোটবেলায় ওইটা কি করতো, যদি বেশি হয়ে যেত, এত টাকা তুমি হারিয়ে ফেলবা, মা দিয়ে দাও, তাকে রেখে দিই, ছেলে এই কিছুদিন আগে কত কিছু কিনে দিলাম, তোমার ওই টাকাটাও লাগবে, মানে এইরকম ছিল। আর বাবা সালাম করলাম, ঠিক আছে। বড় আপু, আমার ছোট বোন 10 বছর পর্যন্ত, যেহেতু আমি সবার ছোট ছিলাম, দেন আমার ছোট বোন হয়েছে 10 বছর পরে, তো পুরো ফ্যামিলির মধ্যে আমি সবার ছোট ছিলাম। ওই টাইমটার মধ্যে আমাকে দেখলে বুঝি ঠিক আছে, আচ্ছা যাও, আগেই দৌড়। আমি সবার আগে ঈদে জামা কেনার আগে সবার আগে একটা ব্যাগ কিনতাম, আমার সালামি যে রাখবো ব্যাগটা কিনে দিবা না, প্রি প্ল্যান্ড। কিন্তু ভাই, আপনি ছোটবেলায় ঈদ সালামি কিভাবে কালেক্ট করতেন এবং তারপর টাকাটাতে কি কি করতেন? ঈদ সালামি তো বড় ভাই দিত, বাবা দিত। ওই আমলে তো আমার এত টাকা উঠতো না, সব মিলে ফ্যামিলি সব মিলে 5-7 হাজার টাকা উঠতো। এই টাকাটা আমি হাফ প্যান্ট পরতাম, তো ইংলিশ প্যান্ট বলতাম আমরা, ওই প্যাকেটের পকেটে রেখে দিতাম, ঘুমাইলে ওই পকেটে থাকতে কিছু নিয়ে যায়, ওইটা দিয়ে সিনেমা হলে যেতাম। আমার সবচেয়ে মজার জিনিস করতাম, আমার পিরোজপুরে যেহেতু আমার জন্ম, পিরোজপুরের আমার রাস্তার মোড়ে, আমি আদর্শপাড়া যেখানে আমি বড় হয়েছি, ওখানে আমি রাস্তার মোড়ে স্টল দিতাম, দিয়ে আইসক্রিম কিংবা চিপস বিক্রি করতাম। তো বড় ভাই যারা নতুন বিয়ে টিয়ে করছে গেলে জোর করে রিক্সা থামাই দিতাম, দিয়ে ধরাই দিতাম চিপস, জোর করে 10 টাকা 20 টাকা নিতাম। ডাকাত ছিনতাইকারী বলতে পারো, ডাকাত অন্য জিনিস। তো পরে নিয়ে সিনেমা হলে চলে যেতাম, এই টাকা দিয়ে 3 ঘন্টার জন্য সাইকেল ভাড়া করতাম, সাইকেলে ঘুরতাম, এইসব কাজই করেছি। এখন এটা কেমন লাগে যে ছোটবেলায় সিনেমা দেখতেন আর এখন আপনি একজন বড় সিনেমা স্টার, সিনেমার একজন অভিনেতা, এবং শুধু তাই না, এবার সোনার চরে আপনার দুর্দান্ত পারফরমেন্স, কেমন লাগে এখন এই দুটো? সবকিছু আল্লাহর রহমত, আল্লাহ তাআলার পদার্থ ছাড়া তো কিছুই না। আল্লাহ তাআলা তো স্টেট কোরআনে বলেছে, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা সম্মান নিয়ে যাই, যা আমি রাতে রাজা করি, সকালে ফকির করি। ওনার
হুকুম ছাড়া তো জায়েদ খান হয়ে উঠতাম না। আমার কেরিয়ার বা আমার রিজিক তো এইভাবে লিখতে আমি কবে হারাই যাওয়ার কথা। আমাকে নিয়ে যে পলিটিক্স হয়েছে, নোংরামি হয়েছে, ডিসির বিভিন্ন লোকজন করছে, তাতে আমার অস্তিত্ব থাকার কথা না। বাবা মার দোয়া, আল্লাহ তাআলার রহমত, জীবনে আমার ভালো কাজ করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা সেই ব্লেসিংসটা রেখেছে দেখে আজকে জায়েদ খান হয়েছি। ঘুরে বেড়াই, আসি, মানুষ চিনে জানে, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, শো করছি। তো এটা একটা রহমত থাকে। শিল্পী, সংস্কৃতি চর্চা সবাই করতে পারে না, তারকা হয়ে ওটা অনেক কঠিন। সোনার চর নিয়ে একটু জানতে চাই যে সোনার চর আমার বললাম না, সোনার চর আমার কষ্টের একটা সিনেমা, অনেক পরিশ্রমের একটা সিনেমা, যেখানে এই নায়ক জায়েদ খান নাই, কানে দুল নাই, হাতে ব্রেসলেট নাই, লুঙ্গি পরা একটা ছেলে, 2.5 বছর চুল রেখেছি, রোদের গায়ের কালার পুড়িয়েছি, মানে একটা অভিনেতা হয়ে আসার চেষ্টা করেছি। পেরেছি কিনা এটা আসলে দর্শক বলতে পারবে, দর্শক এটাকে বিচার করে, তাদের মানদণ্ডের উপর ছেড়ে দিয়েছি। বাট আমি চেষ্টা করেছি মাত্র। এই সিনেমার জন্য অপেক্ষা করছি আমরা। আমি তো চলে যাব যে কোনো একটা সময় পেলে, এবং এই সোনার চরের জন্য অনেক অনেক আপনার জন্য শুভকামনা রইল, যেন এটা অনেক ভালো হয়। সো এই মুহূর্তে আসলে আপনাদের কাছ থেকে জানতে চাই যে ঈদের তো দেখা যাচ্ছে অনেকের অনেক ধরনের প্ল্যানস থাকে, আপনার তো পুরো হলেই প্ল্যান চলে গেল আর আপনার পরিবারকে নিয়ে, তারপরেও থাকে না যে একটু লং ড্রাইভে যাওয়া বা একটু ডিফারেন্ট কিছু করা, এমন ডিফারেন্ট কোনো প্ল্যান করেছেন? লং ড্রাইভে যাওয়ার তো লোক নাই, ও ব্যস্ত, কারে নিয়ে যাবো বলো? বই যদি ব্যস্ত থাকে কারে নিয়ে যাবো? লং ড্রাইভে তো একটা সুন্দর মানুষ পাশে লাগে না? ড্রাইভার বডিগার্ডের চেহারা কতক্ষণ ভালো লাগে, নেমে যা। আপনি একটু সুন্দর করে আপনার বউকে অ্যাপ্রোচ করেন। হ্যাঁ, তোমার অনুষ্ঠান টিআরপি বাড়ানোর জন্য, বুঝতে পারতেছি। আপনি থাকলে এমনি টিআরপি বেড়ে যায়। তাইলে প্রপোজ করতে হবে কেন? যে গান হ্যাঁ 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 দেখাইলাম, তারপর আবার কি তোমার টিআরপি লাগবে? এত টিআরপি দেখি আপু, আপনি কি প্রপোজ চান না? একটা নারী হিসেবে আপনি প্রপোজ চান না? এখন প্রপোজ চাই না, আমি জানি কি চাই। এখন চাইতেছে তুমি দাও, ওই যে গান গাইতে দাও একটু। ফাঁসিয়ে দিয়েছে আপনাকে? না, ইচ্ছা করে এমন করছে ও, বিকজ আমি একটু আগে ওকে বলছি দেখো আমি একটু কম কথা বলি, বিকজ আমার অনেক ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো কথা বলতে গিয়ে আমার কষ্ট হচ্ছে, এই জন্য বলছে একটু গান গাইতে দাও। সো উনি আপনাকে ফাঁসিয়ে দিল গান গাওয়ার, আর আপনি প্রপোজটা নিলেন না? আই নাও প্রপোজ করো। আমি তোমার মনে হয় যে আমি প্রপোজ করব সবার সামনে, আমি তো লুকায় করে। তাহলে ও আপনি লুকায় লুকায়, বিকজ আমি বউ না। এগুলো চলছে, এগুলো আসলে বাইরে দেখায় না, খুব লাজুক ছেলে তো। থাক, গোপনে থাক, দরজা আটকে থাক। প্রেম আর ইবাদত ঘরের মধ্যে করতে হয় না, গোপনে থাকাই ভালো। এটা রবীন্দ্রনাথ বলছে, সত্যি কথা। আচ্ছা, সবার উক্তি বাদ দেন, এখন আপনি একটা উক্তি আমাদেরকে দেন, যে উক্তিটা আমরা এরকম চালাই দিতে পারবো। তুমি শুনলে অবাক, আমার বলতে হচ্ছে। তুমি শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে। সেটা আমার সেরা উক্তি। আমরা শিখে গেলাম। যাই হোক, ঈদের এই সময় আসলে অনেক ব্যস্ততা আপনার, কারণ আপনার এখন অনেক হলগুলোতে যেতে হচ্ছে, আর অবশ্যই আপনার ব্যস্ততা পরিবারকে নিয়ে। শেষ মুহূর্তে দর্শকেরা অপেক্ষা করছে আপনাদের কাছ থেকে শোনার জন্য। ফার্স্টে ভাইয়া, আপনি যদি কিছু বলতেন। গতানুগতিক গদ বাঁধা কথা আপনার দর্শকের জন্য যদি কিছু বলেন, আমরাও বলবো এরকম করে। ভাইয়া, হলে আসেন ছবি দেখতে। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। কাঁদতে কাঁদতে মরে গেল তো, যে বললাম টানতে টানতে, তো কাঁদতে কাঁদতে বলবো যে সিনেমা হলে আসেন, সোনার চর দেখেন। আপু, যদি আপনার কিছু বলার থাকে। আমি আবার নতুন করে আপনাদের কাছে এসেছি আপনাদের ভালোবাসার জন্য। সো আমাকে অনেক 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 ভালোবাসা দিবেন। আর এসএ টিভি সকল দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথা, ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। সো জায়েদ অনেক কষ্ট করেছে সোনার চরের জন্য, আপনারা সবাই মিলে সোনার চর দেখতে অবশ্যই হলে যাবেন। আবারও বলছি আপনাদের দুজনকে ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকে, আবার ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন গুরু কার্বনেটেড বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL টিমেক্স। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য।